তোফা তেতে উঠল। সুখ তার বাহু চেপে ধরে। হয়তো ভুল করে ফেলেছে লোকটা। কেউ কাউকে তো আর ইচ্ছে করে কাদা ছুড়বে না, তাও অজানা অপরিচিত। তোফা রাগী দৃষ্টি ছুড়ে তার উদ্দেশ্যে। মাঝে মাঝে সুখের উপর প্রচণ্ড রাগ পায়। তার এই ভালো মানুষের জন্য দুষ্টুরা পার পেয়ে যায়। মিস, সরি তো বললাম। তোফা পরনের সাদা গোলাপি জামাটায় লেপ্টে থাকা ময়লা পানি সমেত পরক করে নিল। বলল সদ্য হেসে, আর সাথে সাথে আমাদের জামা পরিষ্কার হয়ে গেছে। মেহরাব হতাশ চোখে অদৃশ্য তাকিয়ে থাকা সুখের দিকে চাইল ভুরুকুটি করে। মেয়েটাকে কোথাও যেন দেখেছে, কিন্তু মনে পড়ছে না। সে হঠাৎ তোফার কাঁধের ব্যাগ আর খানিক দূরে অবস্থিত কলেজের দিকে চেয়ে ছোট ছোট চোখে বিড়বিড় করে, মিস, ঝগড়ার মুডে আছেন নিশ্চয়ই। কলেজে পানিশমেন্ট পেয়েছেন আজ। মাহের ছিল গাড়ির নিকটে। রকস্টার আসফিয়ান বর্ণর অ্যাসিস্ট্যান্ট হিসেবে পর্দায় কালে ভবরে তাকেও দেখা গেছে ফাঁক করে। কলেজের কিছু বিচক্ষণ স্টুডেন্ট তাকে এখানে দেখে খুব সহজেই শনাক্ত করে নিয়েছে। তবে অবাক হয়নি, কেননা আসফিয়ান বর্ণ এই কলেজের মুখ উজ্জ্বল করে এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে গেছে, যা বর্তমানে কিছু কিছু শিক্ষার্থীদের গর্বের কারণ। সে যদি এখানে আসে, তা খুব বেশি আশ্চর্যের কারণ না হওয়ার প্রশ্ন কমে উঠবে। মুখ আবৃত বর্ণকে তারা না চিনতে পারলেও মাহিরের আশেপাশের ছেলে মেয়েরা কেবল তাকেই খুঁজে ফিরছে। এক প্রকার অতিষ্ঠে ক্যাম্পাস ছেড়েছে ছেলেটা। বর্ণ পুনরায় ফিরে এসে তাকে না পেয়ে ইংলিশ বাংলায় মিশ্রণে কয়েকটা গালি ছুড়ে দিল নিচ থেকে। কল লাগাতেই অবগত করে নজর অপরাধে বার কয়েক মাফ চেয়ে দুঃখের সংবাদটি জানিয়েছে। অগত্যা নিজের ড্রাইভিং সিটে এসে বসল বর্ণ। ফ্রন্ট মিররে সুখের ক্রন্দরত মুখশ্রী অবলোকন করে নিল এক ঝলক। তুফান বুঝতে বুঝতে হাল ছেড়ে দিয়েছে। মেয়েটার মন ফ্রেশ করতেই মূলত আইসক্রিম খাওয়ার বাহানা খুঁজেছিল তোফা। কিছুক্ষণ শান্ত থাকলেও এখন আবার মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। ব্যাস, একটু আহ্লাদ করে কি হয়েছে জানতে চাওয়ায় পুনরায় অশ্রু বিসর্জন দিচ্ছে। আজকের এই ঘটনার জন্য নিজের দুর্বলতাকেই দায়ী করেছে সুখ। কলেজে হাজার হাজার শিক্ষার্থী, সবাইকে রেখে তাকে কেন এমন প্রস্তাব দিল? নিশ্চয়ই তার কথা বলার ক্ষমতা নেই। ভেতরের যন্ত্রণা ঠোঁটের আগায় কথা হিসেবে ফোটানোর শক্তি নেই বলেই সবার চেয়ে তাকে নিরীহ আর দুর্বল ভেবেছে। হঠাৎ জোরে ব্রেক কষাতে সামনে থুবড়ে পড়তে গিয়েও পড়ল না সুখ। কান্না থেমেছে তার, তবে চোখের পাপড়ি ভেজা। ক্ষণে ক্ষণে ছোটদের মতো নাক টানছে। সুখ হতবুদ্ধির মতো সামনে চাইল। নির্বিকার ভঙ্গিতে সিটে হেলান দিলে আছে বর্ণ। চোখে নেই রাগ কিংবা ক্ষোভ অথবা ঘৃণা, দৃষ্টি নির্লিপ্ত। তার পাশে সিয়াম, সেও প্রশ্নতীত চোখে বর্ণর দিকে তাকিয়ে। এটা শিখদের বাড়ির রাস্তা নয়, তবে থামল কেন? সুখ জানালার কাজ ভেদ করে বাহিরে দৃষ্টি স্থাপন করতেই সুখের এক্সপ্রেশন পাল্টে গেল নিমিষেই। অধর কোণে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। অধরে দল বেঁধে ছোট বড় বাচ্চারা কানামাছি খেলছে। কেউ বা লাফালাফি, কেউ বেলুন উড়াচ্ছে, আবার কেউ কেউ দৌড়দৌড়ি, ক্ষণে ক্ষণে পাল্লা দিয়ে খিলখিলি হেসে উঠছে নিষ্পাপ মুখমূলো। সেই হাসিতে মুখরিত আশপাশ। প্রকৃতিও যেন তাদের আনন্দে আনন্দিত। সুখের মন ধলে উঠে। তুফা হাত ছাকিয়ে প্রফুল্ল চিত্তে বাহিরে ইশারা করে বোঝায়, চলো না, ওখানে যাই। বন যাওয়ার অনুমতি দিতেই সুখ সুরসুর করে নেমে ছুটে গেল বাচ্চাদের কাছে। তুফা ধীর পায়ে পিছু যেতে যেতে হেসে বলল, ছোট ছোট বাচ্চা সুখের ভীষণ পছন্দ। যাক, মন ভালো করার উপায় পেয়ে গেল মেয়েটা। বর্ণ ড্যাশবোর্ড থেকে প্রেস বল নিয়ে অন্যমনস্ক হয়ে সর্বস্ব দিয়ে প্রেস করে যাচ্ছে সেটায়। মস্তিষ্কে কি চলছে কে জানে। ক্ষণে ক্ষণে চল শক্ত হতেও দেখা যাচ্ছে। সিয়াম আহত শ্বাস ফেলে নিশ্চুপ বসে রইল পাশে, কিন্তু তার চুপ থাকতে ইচ্ছে করছে না। কি বলবে ভাবতে ভাবতেই মিররে নিজেকে একবার দেখে গদগদ কণ্ঠে বলে উঠল, বর্ণ দেখ দেখ, আমার মাথায় চুল গজাতে শুরু করেছে। সদর দরজা দিয়ে প্রবেশ করতেই নুরো ছুটে এলো। বর্ণ দুদিন পর বাড়ি এসেছে। আমার চকলেট, আমার চিপস আর গিফটস কোথায়? বর্ণকে ফিরিয়ে আশেপাশে পরখ করে পিছু উকি দিল সে। নিশ্চয় মাহিরের কাছে, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না।
নুরা পুনরায় জিজ্ঞেস করতেই বর্ণ অপরাধী চোখে কানে হাত রাখল। মুহূর্তের প্রখরতা উবে গেল বাচ্চাটার। কিছুই আনেনি। বর্ণ ফের দুদিক মাথা চাকায়, চক্ষু হাসছে অথচ মুখায়াবে মেকি অপরাধবোধ। নুরা হম্বিতম্বি দেখিয়ে যেভাবে এসেছে সেভাবে চলে গেল দাদুর রুমে। লুডো খেলেছে দুজন। দুবার উইনার হয়েছে সে। যাওয়ার আগে নুরা রাগী স্বরে অভিমান সমেত বলে গেল বর্ণকে, তোমার সাথে আমার কাটটি। সুখ কারোর সাথে কথা না বলেই নিষ্কক্ষের অভিমুখে হাঁটা ধরেছে। 5th ফ্লোরে তার রুম। 2nd ফ্লোর বেরিয়ে পরবর্তী ফ্লোরের কয়েকটি সিঁড়ি পার করতেই পেছন থেকে ধূপধাপ পা ফেলে চঞ্চল পায়ে কারো আসার আভাস পায়। না দেখেই সুখ বুঝে নিল এটা কি হতে পারে। বর্ণ স্তপায় আর চোখে এক পলক সুখের মুখশ্রী দেখে আগে যেতে যেতে হুকুম করলো যেন, আমার জন্য হট কফি নিয়ে আয়, ফাস্ট। সুইমিং পুলের কালচে সবুজ জলে সূর্যের রোশনি ঠিকরে পড়ে মুক্তার ন্যায় দীপ্তি ছড়াচ্ছে। তার পাশ ঘেঁষে মূল ফটকে যাওয়ার সরু পথ। আবার তার সামনেই শিখদের বাড়িটি দাম্ভিকতার সাথে অভিযোগবিহীন দণ্ডায়মান। শুভ্র এবং বাদামি অস্তবরণের আবৃতি বাড়িটি মোট 5 তলা। পুল থেকে বাড়ির দিকে এক নজরে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি ব্যালকনির রেলিং ভেদ করে সবুজ ফুল গাছের ক্ষুদ্র ক্ষুদ্র লতা বেয়ে পড়েছে। চোখ জুড়ানো অদ্ভুত এক দৃশ্য। সুখদের ফিরতে দেখে রুবাইয়াত নিজের হাতে ঠান্ডা লেমন জুস তৈরি করেছেন। উত্তপ্ত গরম থেকে ফিরেছে তারা। ঠান্ডা পানীয় পান করলে ভালো লাগবে। রোজ কাজটা হয়তো তিনি নয়তো সাইমা বুয়া করে থাকেন, অথবা যে কোনো পরিচারিকা। বুয়া এ বাড়ির একজন বিশ্বস্ত, পরিবারের একজন অলিখিত সদস্যও বলা যায়, কেননা তিনি এ বাড়িতে আছেন বিগত 19 বছর ধরে। সুখকে অতিরিক্ত আম্মা সম্বোধন করার জন্য যদিও রুবাইয়াত ওনার প্রতি কিঞ্চিত বিরক্ত। রুবাইয়াত চান না একমাত্র মেয়েকে তার মতো মমতায় অন্য কেউ সম্বোধন করুক। এতে মনে মনে হিংসে হয়। এই বুঝি মেয়ে তার কাছ থেকে দূরে সরে গেল। কিন্তু তিনি কখনো নিষেধও করেননি। হয়তো বুয়ার আপন কোনো সন্তান নেই বলেই এ বাড়ির ছেলে মেয়েদের নিজের ভাবেন। আপন মির্জিতে চলার পথে তুড়ির শব্দ কানে বাজতেই থেমে গিয়েছিল বর্ণর পদযুগল। সজাগ মস্তিষ্কে সেকেন্ড কয়েক স্থির থেকে ভুরু আড়াআড়ি করে পিছু ঘুরে তাকালো হঠাৎ। সুখ হাস্যরসীন শীতল চোখে তাকিয়ে পরপরই বর্ণকে ডিঙিয়ে যেতে যেতে হাতের ইশারায় বুঝিয়ে দিল একটি বাক্য, আমি মেড নই। বর্ণর নজর তির্যক হয়। মসৃণ টান টান কপালে ভাঁজ পড়ে। সেও সামনে সুখের পাশাপাশি এগিয়ে যেতে যেতে ব্যঙ্গাত্মক সুরে বলল, তাহলে আমায় কি ভেবেছিস? নিজের প্র্যাকটিস সকল কাজ পেছনে ঠেলে তোকে সারা শহর ঘুরিয়ে আনলাম। আমি তো ড্রাইভার। আমি কি একবারও বলেছি রকস্টার সাহেব আসুন, আমাকে শহর ঘুরিয়ে দেখান? ইশারায় মনের ভাব বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হলো সুখ। বিপরীত মানুষটি বুঝল কি না কে জানে, নিজ থেকে সেদে সেদে সব করে। এখন তার উপর দোষ চাপানোর কি মানে? একা একা ওই রাস্কেলের সাথে দেখা করতে কেন গিয়েছিলি? সঠিক সময় না পৌঁছালে যদি তোকে? বর্ণর স্বর কিছুটা কঠিন, রুক্ষ অথচ গম্ভীর শোনালো, যার গহীনে রূপম ছাড়ের জন্য উপসে পড়া সীমাহীন রাগ। বলার সময় মুখশ্রী শক্ত হয়ে আসছিল তার। পায়ের গতি থেমে থাকেনি কারো। মৃদু মন্দ আওয়াজ তুলে এগিয়ে চলছে উভয়ে। সুখ জবাব দিল না, মৌন রয়। এরই ফাঁকে 3rd ফ্লোর পার করে 4th ফ্লোরের করিডোরে উঠে এলো তারা। প্রত্যুত্তর না পেয়ে পুনরায় চোয়াল শক্ত হলো বর্ণর। সুখের নিকটে চলে এলো সে। হিসিয়ে বলল, দাঁতে দাঁত চেপে, কিছু বলেছি তোকে? ওর মতলব ভালো নয় জেনেও কেন গিয়েছিলি একা? সুখ থেমে গেল হঠাৎ। অতঃপর ব্যাগে হাত চেপে ধীর লয়ে ঘাড় বাঁকিয়ে চাইল তার দিকে। এক বুক সাহস সঞ্চয় করে প্রথমবারের মতো সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রাখল। অদ্ভুতভাবে বর্ণ টের পেল তার বুকটা যেন ধক করে উঠল। চিনচিনে সূক্ষ্ম একটা ব্যথা হানা দিল অন্তঃপুটে। কিন্তু এর কারণ কি হতে পারে? সুখের নির্লিপ্ততা? সুখ সুযোগের সদ্ব্যবহার করতে ভুলো না আজ। বুকের নিঃশব্দ হাহাকার
ধামাচাপা দিয়ে বর্ণর নিষ্ঠুর পাষণ্ডের মতো বলা সেদিনের কথা অনুযায়ী হাতের ইশারায় জবাব দিল তাচ্ছিল্য হেসে। আপনি তো সেদিন বলেছিলেন এই সুখ জন্ম পরিচয়হীন, আশ্রিতা। তার কিছু হয়ে গেলে কার কি যায় আসবে। কক্ষে এসে স্তব্ধ প্রতিক্রিয়ায় বেডে গা এলিয়ে দিল বর্ণ। এতক্ষণ তার শাওয়ার সেরে কফি হাতে ব্যালকনিতে গিটার নিয়ে বসার কথা, অথচ সে করিডোর হতে থমকে আসা পদচাপে কোনো রকম রুমে এসে থেমেছে। আনমনা সৃষ্টি, চার দেয়ালের গোমট পরিবেশটা নিতান্তই অসহ্যকর ঠেকেছে আচমকাই। বুকের ভেতরটা অস্থির অস্থির লাগছে। বাবা ফুলের কথাটা এতটা অস্বস্তিই বা কেন হচ্ছে। সে তো তাকে ভেঙে চুরে গুড়িয়ে দিতে চেয়েছিল, যেভাবে স্বচ্ছ আয়না সামান্য আঘাতে ঝরঝর করে ভেঙে চুরমার হয়। অদৃশ্য জখমে ক্ষতবিক্ষত করে দিতে চেয়েছিল তার কোমল হৃদয়। যেন শুধু সে নয়, দ্বিতীয় কাউকে ভালোবাসি বলতে রুহু কাঁপে সংখ্যায়। দেহ অবশ হয়ে আসে, হৃদয় নিথর হয়ে যায়। সে তো সফল হয়েছিল, সুখের ছোট ভীতু হৃদয় খণ্ড বিখণ্ড করে দিতে পেরেছে। তবে আজ ফুলের নির্লিপ্ততা, তাচ্ছিল্য ভরা কথায় তার অন্তর কেন ফাঁস করছে। ট্রোতে ট্রেতে কফি এবং জুস দুটো সাথে নিয়েই এলো সাইমা বুয়া। যেটা ইচ্ছে সেটা খাবে। সুখ আসেনি, অথচ বর্ণ তাকে আশা করেছিল। পরপরই নিজের প্রত্যাশায় নিজেই অবাক হলো। হঠাৎ মনে পড়ে, সেই তো সেদিন বোবা ফুলকে তার রুমে ত্রিসীমানায়ও ঘেঁষতে বারণ করেছিল। তাই বলে মেয়েটা ফিরেও তাকাবে না আর? সব ভালোবাসা শেষ। বর্ণ আব্বা, এখানে থুইয়া গেলাম, খাইয়ে নিয়েন। আর কিছু লাগবো? আয়না দিব? টি টেবিলে ট্রে রাখতে রাখতে সাইমা বুয়া অকপটে বলে গেল কথাগুলো। বর্ণ গলা খাকারি দেয়, ফোঁস করে শ্বাস ফেলে উঠে দাঁড়ায় বেড সেরে। আর কিছু লাগবে না বুয়া, তুমি এখন যাও। হাঁটুতে মুখ গুজে রুমে দৌড় আটকে বসে রইল সুখ। এতদিন কঠোর প্রতিজ্ঞা দমিয়ে রাখা মনটা আজ আবারও বিষণ্ণ হয়ে উঠেছে অযথাই। বুক ভার হয়ে আসছে, পুনরায় কান্না পাচ্ছে কি। দুপুরবেলা সবাই লাঞ্চ করলেও সে যায়নি টেবিলে। রামসা দুবার ডেকে যাওয়ার পরও না। অগত্যা খাবার প্লেট নিয়ে রুবাইয়া এলো মেয়ের কাছে। কি হয়েছে আমার? কলেজ থেকে ফেরার পর থেকে এমন বিষণ্ণ কেন দেখাচ্ছে? কলেজের ঘটনাটা চুপে গেল সুখ। মা আবার টেনশন করবে। সে মুখ গোছ করে বুঝালো অন্য কথা। কলেজে যেতে ইচ্ছে করে না, সবার মাঝে নিজেকে ভুরি ভুরি লাগে। রুবাইয়াত না চাইতেও হেসে ফেলল। ব্যাস, এই ব্যাপার। একজন মেয়ের জীবন সবচাইতে ইম্পর্টেন্ট মানুষ তিনজন, মা, বাবা আর স্বামী। পৃথিবীর বাকিরা যা বলবে বলুক, আমার আম্মা আমাদের কাছে সেই ছোট্ট সুখ পাখি, যে আমাকে মাতৃত্বের স্বাদ গ্রহণের সুযোগ দিয়েছে। ছোট্ট ছোট্ট হাতে আমার চোখের জল মুছে দিয়ে ঠোঁটে হাসি ফুটিয়েছে। গুটি গুটি পায়ে পিল পিল ছুটে বেরিয়েছে পুরো বাড়ি। মা বাবা ডাকতে প্রতিবার ব্যর্থ হয়ে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে। সময়ের পর সময় কথাটা গলায় এসে আটকে গেল তার। চোখ জল হয়ে ঝরে আসার আগেই ঠোঁটে হাসি ফুটিয়ে মেয়েকে কাছে টেনে নিলেন। অনেক বড় বড় ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন তারা সুখের কণ্ঠের কথা ফোটাতে। যখন ডাক্তার জানালো কোকলিয়ার ইমপ্লান্ট সার্জারিতে কণ্ঠস্বর ফেরানোর জন্য রিস্ক হতে পারে, যেমন সুখের স্নায়ুতে আঘাত লাগার সম্ভাবনা থাকে, যা টেম্পোরাল হাড় এবং শ্রাবণ নার্ভের কাছাকাছি অবস্থিত। সাথে আরও নানান ঝুঁকি আছে। তখনই পিছিয়ে এসেছেন রুবাইয়াত, ওনার একটিমাত্র যক্ষের ধন। উন্নতির চেয়ে তার যন্ত্রণার সংখ্যা বেশি হয়ে গেলে তিনি কিভাবে পৃথিবীতে নিশ্চিন্তে শ্বাস নেবেন। পরদিন শুক্রবার থাকায় খুদে সদস্যদের স্কুল, কলেজ, ভার্সিটি অফ। বর্ণও বেড়ায়নি বাড়ি থেকে। তামিজ শিকদার এবং আজাদ শিকদারও বাড়িতেই আছেন। সকালের ব্রেকফাস্ট টেবিল ছেড়ে একে একে উঠে গেল সকলেই। মেট রামস এবং সাইমা বুয়া টেবিল পরিষ্কার কার্যে নিয়োজিত হলো। রুবাইয়া তার আইজাও তখন বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। আপাতত আর কোনো কাজ নেই সেখানে। তামিজ, আজাদ ড্রয়িং রুমে এসে বসলেন। পরপর হানিফা বেগম আর অব্র এলো। বর্ণ উপরে যাওয়ার লক্ষ্য সিঁড়ির কাছাকাছি যেতেই তামিজ শিকদার ডাক ছোলেন, বর্ণচূড়া, কোথায় যাস? বস না আমাদের সাথে। সে থেমে গেল তখনই।
অল্পক্ষণ চুপ থেকে পা উল্টো চালিয়ে সবার মাঝে এসে বসল। পরনে গ্রিন টি শার্ট, হাঁটু পর্যন্ত প্যান্ট, গলায় চেপে আছে হেডফোন। তামিজ শিকদারের সাথে তার গলায় গলায় ভাব। বয়সের বিস্তার ফারাক থাকলেও চাচা ভাতিজা পরস্পরের নিকটের বন্ধু বললেই চলে। বর্ণ এক প্রকার তামিজ শিকদারের নেওয়াটা সেই ছোট থেকেই। এমন ছুটির দিনে পরিবারের সকলে একত্রিত হলে ছোট বড় সকলেই ক্রিকেট অথবা ফুটবল খেলায় নেমে পড়ে। ইদানিং যে যার কর্তব্য ব্যস্ততায় অনেক দিন ধরে খেলা হয়ে ওঠে না। অভ্র কথাটি তুলতেই নুরা লাফিয়ে উঠল। ইয়ে, আমি বাবার পক্ষে আর বর্ণর পক্ষে। অভ্র মাথায় গাঁটটি দিল। ওরা দুজন প্রতিদ্বন্দ্বী বোনটি। বর্ণ না কস করে দেয়। ঘুম হয়নি রাতে, আজ বেলা 2টো পর্যন্ত ঘুমাবে। কিন্তু তামিজ শিকদার মেয়েকেই ধমকে উঠলেন। বহুদিন পর সবাই একত্রিত হয়েছি, একটা খেলা হয়েই যাক। বাড়ির একপাশে গার্ডেন হলেও তার বিপরীত পাশে বিশাল খোলা জায়গা। ভূমিতে ছোট ছোট দুব্বা ঘাসে আবৃত হওয়ায় অনেকটা মাঠের মতোই লাগছে। সকলে প্রস্তুতি নিয়ে বাড়ি ছেড়ে খোলা স্থানে চলে এলো। কিন্তু বরাবরের মতো সমস্যা একটাই, প্লেয়ার কম। ঠিক এই মুহূর্তে এসেই নুরার ঠোঁট উল্টে পাল্টে এলো। টিভিতে কতজন প্লেয়ার দেখায় সেই তুলনায় তাদের বাড়ির সদস্য সংখ্যা নেহাতি কম। সে ক্ষুণ্ণ মনে আইজার উদ্দেশ্যে বলল, আরও 10-12টা বাচ্চা কিনে আনতে পারতে তো, তাহলে আজ এই দশা দেখতে হতো না। মাহির এলো খানিক পর, তাকেও খেলায় নেওয়া হলো। তামিজ, আজাদ, দারোয়ান কাকা, গার্ড, আতিফ, মেট, রামসা এক দলে। তাদের বিপরীত পক্ষে আছে বর্ণ, মাহির, মেট, সিফাত, গার্ড, আসলাম, অভ্র, তুফা। অভ্র দুষ্টু হেসে ছুটে গিয়ে হানিফা বেগমের হাত ধরে টান দিল। বৃদ্ধা তড়িঘড়ি করে ছাড়িয়ে নিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চোটপাট দেখালেন। কত বড় ধুরন্তর হয়েছে নাতিটা, এই শরীর নিয়ে তাকে খেলতে টানাটানি করে। সুখ এসে নুরার পাশে আসন নিল। খেলা শুরু হয়েছে ইতিমধ্যে। ক্রিকেট বল বর্ণর হাতে, ব্যাটিংয়ে আছেন তামিজ শিকদার। নুরার উচ্ছ্বাস দেখে কে ক্ষণে ক্ষণে হাততালি দিয়ে এক একজনের চেয়ার দিচ্ছে সে। হানিফা বেগম একজনেরই পক্ষে। অতি আদরের নাতি বর্ণ, পাশে রুবাইয়াত এবং আইজাও এলেন। ওনারা পক্ষপাতিত্বে জড়াবেন না ভুলেও। ছেলে মেয়েদের পক্ষে যাবেন নাকি স্বামী? সুখ অস্ফুট স্বরে 3টি শব্দ উচ্চারণ করতে পারে, আ, মা, বা। তামিজ শিকদারের জন্য বা বা শব্দ করে এতক্ষণে উচ্ছ্বাস নিমেষেই চুপসে গেল। আউট হয়ে গেছেন ভদ্রলোক। আজাদ শিকদার ব্যাটিংয়ে নামলেন। সুখের ঠোঁট থেকে পুরোপুরি হাসি মুছে যায়নি। একসময় বর্ণদের ব্যাটিং এলো। সুখ মিয়ে এলো হঠাৎ। নিষ্ফল চোখে অপলক চেয়েই রইল কেবল। হৈ হৈ পরিবেশ। এবারে হানিফা বেগমের উচ্ছ্বাস বেশি চোখে পড়েছে। বৃদ্ধা বর্ণর নাম জপছেন শুধু। মানতেই হবে, বর্ণর ব্যাটিংয়ের হাত ভালো। 6-4 নিচ্ছে খানিক পরপর। মাঠের একবারে শেষ প্রান্তে বসে দর্শকদের ভূমিকা পালন করছিল সুখেরা। তামিজ শিকদারের বোলিংয়ে আচমকা ব্যাট ঢাং শব্দ তুলল বর্ণ। সুখ হতবুদ্ধি হয়ে নিজের জায়গায় থ মেরে বসে রইল। খানিক দূর থেকে অভ্র চেঁচিয়ে তাকে সরে যেতে বলছে বারবার। রুবাইয়া তো আতকে মুখে হাত রেখে স্তম্ভিত। সুখের কানে তালা পড়েছে যেমন। রমণী পাথর বনে ঊর্ধ্বমুখী হয়ে রইল মুখে হাত চেপে। বল তীব্র গতিতে তেড়ে পড়ছে তার দিকে। মুখের উপর পড়লে কি হবে তার কল্পনাতীত। বল দাবিয়ে রাখার 2 হাত কপাল ঘেঁষে তুলে ধরে তড়িৎ চোখ খিচে নিল সে। অল্পক্ষণ পর পিটপিট চোখ মেলে তাকায় সুখ। চূড়ান্ত বিস্ময় নিয়ে হাতের দিকে চাইল। বল তার হাতের ফাঁকে। মনে হচ্ছে হাত দুটো ভেঙে চুরে এলো এক মুহূর্তের জন্য। ব্যথা অবশ্যই আসছে ক্রমশ। ঠোঁটে ঠোঁট গুজে সামনে তাকাতেই তামিজ শিকদার হাত উঁচিয়ে চিৎকার করে উঠলেন, আউট! অভ্র মাহির প্রতিবাদী হয়ে উঠল নিমেষেই। সুখ যেখানে খেলেইনি সেখানে ভুলক্রমে বল ক্যাচ নিয়ে সেটাতে আবার আউট কিভাবে করে? গণ্য হবে এটা তাদের এরূপ যুক্তি। তামিজ শিকদার মানতে নারাজ, সাথে ওনার পক্ষের সকলে তো আছেই। তিনি বুঝিয়ে যাচ্ছেন সুখ সশরীরে না খেললেও মনে মনে তাদের দলেরই। দুপক্ষের জট বেঁধে গেল অল্পক্ষণের জন্য। হানিফা বেগম সমানে বকে যাচ্ছেন ওদিকে।
তিনি এই আট মানবেন না কোনোভাবেই। সুখেও চোখের চাহনিতে শাসিয়ে দিয়ে ভুলল না। ওর জন্যই তো বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ণ খানিক দূরে, তার অভিব্যক্তিতে অনুপরিমাণ হেলদোল নেই। পা আড়াআড়ি করে দাঁড়িয়ে, ভুরু কুঁচকে আছে দিকশূন্য। দু হাতে ব্যাট ঘুরিয়ে ফিরছে অদ্ভুত কায়দায়। ঘামক্ত কপালে গুটি কয়েক চুল এসে লেপ্টে আছে। পরনের সাদা জার্সির বক্ষস্থলে ঘামে ভিজে নাজেহাল অবস্থা। ঘাড় তেড়া করে ফট করে হঠাৎ সুখের দিকে চাইল বর্ণ। বাজ পাখির মতো তীক্ষ্ণ, ধারালো সেই দৃষ্টি। সুখ তখন স্বীয় হাতের দিকেই তাকিয়ে। মুখ ফ্যাকাশে হয়ে আছে রমণীর। দুহাত খুলছে তো পরপর মুঠ পাকাচ্ছে। তীব্র গতিতে বল উপর থেকে ছিটকে আসায় হাতে বেশ ভালো মতোই লেগেছে। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হাড়গোড় বোধহয় চুরমার। যদিও ব্যথা এখন সেরে এসেছে প্রায়। খানিক পর হয়তো বাকিটা উধাও হয়ে যাবে। বেখেয়ালে সেও সম্মুখে নজর ছিটাতেই চোখাচোখি হয়। বর্ণর চোখের তেজি পল্লব কেঁপে উঠল যেন। সেকেন্ড পার হওয়ার পূর্বে নজর সরিয়ে নিল উভয়। ঘড়ির কাঁটা তখন দুটোর ঘরে। রুলস অনুযায়ী শিকদার বাড়ি লাঞ্চ টাইম চলমান। কর্ত্রীরা কিচেন রুমে তোড়জোড় করছেন। রামসাদ আর সাইমাবুয়াও আছে। আজাদ শিকদার নিজেদের শয়নকক্ষে। প্রতিবারের মতো এবারেও জানালার ধারে ইজি চেয়ারে বসে বই পড়ছে গভীর মনোযোগে। অবসরে তিনি বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তামিজ শিকদার তখন গার্ডেনের শেষ প্রান্তে। ওখানে ছোটখাটো একটা মাচা, তার উপর সবুজে সবুজে ভরপুর নানা সবজির গাছ। ফাঁক ফোকরে হলুদ বেগুনি রঙের ফুলও লক্ষ্য করা যায়। সেখানে আবার ঝুলে আছে শসা, ঝিঙে, সিম। শখ করে বাগান তুলেছেন ভদ্রলোক। গাছের প্রতিটি গোড়ায় পানি দেওয়া শেষে খানিক দূরত্বে অবস্থিত শিউলি ফুল গাছের নিচে পাতানো বেঞ্চে গিয়ে বসলেন। অতঃপর মুগ্ধ চোখে চেয়ে রইলেন নিজের হাতে লাগানো গাছের দিকে। ভূমিতে শিউলি ফুলের মেলা বসেছে যেন। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুলগুলো। সুগন্ধে ভরে উঠেছে আশপাশ। বর্ণ এসে দ্বিধাহীন নিরুত্তাপ পাশে এসে বসল। বরাবরের মতো বুড়ো কুঞ্চিত। মাহিরের সাথে কে বেরিয়েছিল, কোথায় গিয়েছিল কে জানে। পুনরায় ফিরে এসে বাড়ির অভিমুখে যাওয়ার মাঝে দূর থেকে চাচুকে দেখতে পেয়ে পায়ের গতি ঘুরিয়ে এদিকে চলে এসেছে। কেমন চলছে দিনকাল? তামিজ শিকদার এক ঝলক তাকে দেখে অন্যত্র নজর সরিয়ে চাইলেন। বর্ণ চুপ রয় প্রত্যুত্তরহীন। গভীর দৃষ্টি নিজ স্থির প্রাপ্ত পায়ের তলায় একটি ফুলকে পিষে দিচ্ছে আলতো ব্যথায়। তামিজ শিকদার ফের বললেন, শুনলাম কাল আমার মেয়ের কলেজে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিস। এত ব্যস্ততার মাঝে হঠাৎ এটা করার সময় মিলল তবে বহু বছর পর। তিনি খুশি হয়েছিলেন বিষয়টিতে। দুনিয়ায় আজকাল যে পরিস্থিতি থমকে আছে, মেয়েদেরকে একা ছাড়তে ভয় পান ভদ্রলোক। অফিস যাওয়ার পথে সশরীরে রোজ তাদের কলেজে পৌঁছে এবং ড্রাইভার পাঠিয়ে পুনরায় নিয়ে যান। যদিও তাদের এই ব্যাপারে ঘোর আপত্তি। তাদের নাকি এহেন বড়লোকি জিন্দেগি ভালো লাগে না। আজাদ শিকদারের অবর্তমানে বাড়ির মেয়েদের আগলে রাখার সবটুকু দায়িত্ব ওনার। বর্ণ নিজের প্রফেশনে সময় দিতে ব্যস্ত। বাড়ি ফিরে 2-3 দিন অথবা তার চেয়েও বেশি দিন পর পর। বাড়ির বড় ছেলে, বড় ভাই হিসেবে প্রাপ্তবয়স্ক বোনদের প্রতি কোনো দায়িত্ববোধ এখনও তার মাঝে পরিলক্ষিত হয়নি। তবে তাদের অগোচরে পালন করে কিনা বলা যায় না, কেননা সে নিজের জীবনের সবকিছু অগোচরে সম্পন্ন করতেই প্রচণ্ড ভালোবাসে। সবচেয়ে বড় উদাহরণ আজকের দিনের রকস্টার আসফিয়ান বর্ণ। তার এই পথে যাত্রা দেওয়ার শুরুটা গুণাক্ষরেও কিন্তু বাড়ির কাউকে টের পেতে দেয়নি। একদিন পরিবারের সকলকে আশ্চর্যমণ্ডিত করে দিয়ে প্রথম অর্জিত অ্যাওয়ার্ড এনে তুলে ধরেছিল আইজার সামনে, সেটাও মাহিরের মাধ্যমে। তার কিছুদিন পরই দেশ ছাড়িয়ে পড়ল তার কণ্ঠের সুনাম। অতঃপর দেশ হতে বিদেশ, ড্রাইভার ছুটিতে। তামিজ শিকদারও মিটিংয়ে আটকে পড়েছিলেন কাল। এদিকে গুরুত্বপূর্ণ মিটিং, অন্যদিকে মেয়েদের নিয়ে যাওয়ার সময়। যদিও তুফু আশ্বাস করেছিল আজকের মতো একটা ট্যাক্সি নিয়ে তারা সহি সালামতে বাড়ি পৌঁছে যাবে। কিন্তু বর্ণ যে কলেজ যাবে সেটা সকলের কল্পনাতীত। বর্ণ চোখ তুলে চাইল অনীহা সমেত।
জানালা অন্যত্র মুখ ফিরিয়ে। তার ইম্পর্টেন্ট কাজ ছিল কলেজে, তাই সেখানে উপস্থিত হয়েছে, তবে ইম্পর্টেন্ট কাজের নামটি উল্লেখ করেনি। হানিফা বেগম ধীর পায়ে নিজ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলেন। ঠোঁটে মিটমিটে হাসি ঝুলিয়ে অভ্র ফোনের কিবোর্ড আঙুলে চাপা চালাচ্ছেন। ক্ষণে ক্ষণে বৃদ্ধ আর চোখে চেয়ে মুখ কুঁচকে নুরার দিকে চাইল। টম অ্যান্ড জেরি চলছে টিভিতে। নুরার মনোযোগী আঁখি দুটো কেবল সেখানেই সেটে আছে। এই বুড়ি, কিরণমালা শুরু হইবে এক্ষুনি, ওইটা দে তো, কাল দেখতে পারি নাই। নুরা নজর হেরফের না করেও মুখের ভঙ্গি পাল্টে বিরক্তি প্রকাশ করল। রিমোট লুকিয়ে শক্ত ধরে করে রাখলো জামার ভেতর। দাদুর এই অদ্ভুত ভাষা শুনতে কেমন একটা। বহুবার শুদ্ধ বাংলা শিখিয়ে দেওয়ার পরেও এসব ভাষায় কথা বলতে দেখে নুরার মনক্ষণ। হানিফা বেগম অনেকক্ষণ যেতেই ফের বললেন, কি কইছি, কথা কানে যায় না? বাচ্চা মাইয়া এই বয়স থাইকা টিভিকুর হইলে কাজ হইব? নোরা চট করে সরু নেত্রে ঘাড় বাঁকিয়ে তাকালো। বলো, হৈ হৈ করে, তুমি তো মৃত্যু পথযাত্রী, এক পা দুনিয়ায় তো আর এক পা কবরে। নামাজ দোয়া না পড়ে শুধু কিরণমালা দেখলে হবে? গলায় পানি আটকে গেলে সুখের খুক খুক এসে উঠে ডাইনিং টেবিলে পানির গ্লাস রেখে দিয়ে অবলম্ব চোখ পাকিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। কথাটি বহুদিন আগে একবার তুফাকে বলেছিল সুখ। সেদিন তুফা প্রচুর হেসেছিল। নুরাও উপস্থিত ছিল সেথায়। হানিফা বেগম বিস্ময়ে হতবাক, ভাষা হারিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নুরার ছোট্ট নিষ্পাপ অদলে এ বাচ্চা কি বলল? সে মৃত্যু পথযাত্রী, এক পা দুনিয়া তো আরেক পা কবরে। এত বড় কথাও কিভাবে বলতে পারে? নিশ্চয় বড় কেউ শিখিয়েছে। বৃদ্ধা হায় হায় করে উঠলেন, যত বড় মুখ নয় তত বড় কথা। কি কইলি তুই? আমার মৃত্যু কামনা করলি? বোঝা হইয়া গেছি ঈশানা সবার কাছে। অত বড় কথা শুধু শুধু তোর মাথায় আইতো না। কে শিখাইয়ে দিছে বল? অভ্র শব্দ করে হেসে উঠেছিল, কিন্তু দাদুর প্রতিক্রিয়া দেখে হাসি কমে এলো নিমিষেই। হানিফা বেগম জোর গলায় বারবার জিজ্ঞেস করছেন কথাটা কে শিখিয়েছে জানার জন্য। নুরা মুখ বাড়িয়ে বলল, কাঁধের চুল উড়িয়ে, আমি একাই 100, কাউকে কিছু শিখিয়ে দিতে হয় না। বৃদ্ধা তার নির্বিকার ভঙ্গি দেখে আরো ক্ষিপ্র হলেন। অভ্র সান্ত্বনা দিতে চাইল। নুরা ছোট, কি বলতে কি বলে ফেলেছে, কিন্তু তিনি শুনলেন না সেসব বাণী। সে সময় বর্ণ এবং তামিজ শিখদের একসাথে প্রবেশ করেছিল বাড়িতে। মাকে আপন মনে হাঁ হুতাশ করতে দেখে তামিজ শিখদের এগিয়ে এলেও বর্ণ পাশ কেটে চলে এলো ডাইনিংয়ের দিকে। বৃদ্ধের হা হুতাশ আজ নতুন না, যে কোনো সুতো ধরে প্রায়ই তিনি এমন করে থাকেন। সুখ তখন নিজের জায়গায় দাঁড়িয়ে সেখান থেকেই দাদুর বকাবকি শুনছিল। বর্ণকে তার সামনে এগিয়ে আসতে দেখে মুখয়ব শক্ত করে থ মেরে রয়। কোনো কথা হয়নি দুজনের, চোখাচোখিও না। সাইমা বুয়াকে ডেকে ফ্রিজ হতে ঠান্ডা ফ্রেশ পানির বোতল নিয়ে বর্ণ পুনরায় ফিরে গেল সিঁড়ির অভিমুখে। চঞ্চল পায়ে এক পা দুপা সিঁড়ি ভেঙে যাওয়ার ফাঁকে গভীর সুজল চোখের চাহনিতে সুখের দিকে চেয়েছিল পুরোটা সময়, যদিও তা সুখের অজান্তেই। রমণী তখন অন্যদিকে তাকিয়ে। নুরা ধীর পায়ে চুপি চুপি কেটে পড়েছে ড্রয়িং রুম ছেড়ে। বুঝে গেছে যতক্ষণ না তাকে বড়দের বকা না খাওয়াচ্ছে ততক্ষণ দাদুর মুখ থামবে না। সাথে রিমোটটাও নিয়ে নিতে ভুলল না। কিরণমালা আজও দেখতে দেবে না দাদুকে। দূর থেকে সুখ সন্দিহান চোখে তার গতিপথ অবলোকন করছে। স্টাডি রুমে প্রবেশের আগে হুট করে সুখের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে অধর জুড়ে বাঁকা হেসে ঢুকে গেল নুরা। সুখের কপাতে হাত। পরপরই অধর প্রসারিত হলো আনমনে। এখন জরুরি তলব করা হলে নুরা হয়তো বই দেখিয়ে উল্টো রাগ দেখিয়ে বলবে, পড়ার সময় আমি কোনো ডিস্টার্বেন্স চাই না, চেয়ার ছেড়ে আমি উঠতে পারবো না। পড়তে না বসলেও তোমাদের যত আপত্তি, বসলে আবার ডাকাডাকির মানে কি?